তম ক্লাস। আজকে আমাদের 83 পর্বে পুলিশ আইন আলোচনা। 83তম ক্লাসে সকলকে সন্ধ্যার ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন। আশা করি একটা একটা ধারায় শেষ করতে পারি কিনা আমি জানি না। যদি শেষ করতে পারি ভালো, এবং খুঁটিনাটি অনেক কিছু জানা হবে। সবাই একটু মনোযোগ দিবেন প্রথম থেকে। প্রয়োজন ছাড়া কেউ কথা বলবেন না, কারণ এই যে ধারাটা পড়বো খুবই একটি গুরুত্বপূর্ণ ধারা। অনেক কোশ্চেন আসবে এখানে। যে ধারাটা পড়বে সেটা হচ্ছে 7 ধারা। এই 7 ধারা থেকে 20টা এমসিকিউ তৈরি করা হয়েছে। একটা ধারা থেকে 20টা এমসিকিউ, আপনারা বুঝতে পারছেন আপনারা, যে একটা ধারা থেকে 20টা এমসিকিউ। তাহলে এখানে কতটুকু লম্বা একটা আলোচনা, অনেক কিছু মনে রাখতে হবে, এবং এই ধারা থেকে প্রশ্ন আসে এবং খুবই জানতে হবে। তাহলে আমরা, স্ক্রিনটা কি শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে সবাই? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ইয়ে আসছে জুবায়ের। স্যার। পারভিনের খবর নাই, ও, তারপর আমি হচ্ছে সকালে কাজ রুমানের করতাম। খবর নাই। সকাল এই পাঁচটা এই জন্য আমরা বলছি। 1 তারিখ থেকে, আমরা 1 তারিখ থেকে এই গ্রুপ থেকে, মনোযোগ দেন, কেউ কথা বলেন না, আমি কথা নিচ্ছি, আমার কথার আগে শুনেন। আপনাদের ক্লাস আগে ডিসিপ্লিন গুলো, নিয়ম কানুন গুলো জানেন, ক্লাস অটোমেটিকলি শেষ হয়ে যাবে। এই যে আপনাদের এই যে 1.5 মাস ধরে, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে ক্লাস নিচ্ছি, মোটামুটি একটা সবার সাথে এই যে মুখগুলা পরিচিত হচ্ছে, নামগুলা পরিচিত হচ্ছে, আমারও পরিচিত হচ্ছে। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আমরা আগামী মাসে 4টা ব্যাচ হবে, আর সমস্ত গ্রুপ ডিলিট করে দিব। টোটাল আমার এই যে ডিসেম্বর আসলে ওগুলো গ্রুপে আমার এখানে আপনাদের 4টা গ্রুপে অ্যাড থাকবেন। যেমন রাজু থাকবে এক গ্রুপে, রাজু অন্য গ্রুপে যেতে পারবে না। রফিক, রফিক রাজু এক গ্রুপে থাকতে পারবে না। রফিক ওই রাজু গ্রুপে থাকতে পারবে না। শাহরুল হয়তো বা রফিকের গ্রুপে যেতে পারে। শাকিল রফিকের গ্রুপে যেতে পারে। যেমন আপনারা, আমি এখানে ভালো মন্দ বাছাই করবো না, মানে আমি দেখবো যে রাজু শাহরুল নিল, রফিক আবার দিল না, আমি এখানে নাম সিলেক্ট, নাম হচ্ছে লটারি করবো। এখানে যদি 15 জন যারা এই আছেন, 15 জন, 4টা গ্রুপ হবে। রাজুর গ্রুপে যারা যা করবেন, রাজুর সাথে কন্ট্যাক্ট করবেন সব সময় কন্টিনিউ, তারা যত ডিস্টার্ব করা যায়, যত আলোচনা করা যায় তার সাথে। কিন্তু যখন সেন্ট্রালে যখন কথা হবে, ক্লাস হবে, একটা ক্লাস হবে। যেমন রফিকের জিলু ভাইয়ের যখন গ্রুপে 5 জন দিব, এর মধ্যে দেখা গেছে রাজু ভাইয়ের ভাগ্যে 2-4 জন, আপুও পড়তে পারে, রাজুরও পড়তে পারে, রফিকেরও পড়তে পারে, শাহরুখ, এরকম। আপনার 4 গ্রুপে 4 জন অ্যাডমিন থাকবেন। এরাই আপনারা পুরো গ্রুপটাকে মেনটেন করবেন। অন্যান্য গ্রুপে যাওয়া যাবে না। ওই গ্রুপে আপনাদের যখন বলবো গ্রুপে ভিডিও দেবো, গ্রুপে আপনারা দেখবেন, মানে গ্রুপে আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ সবাইকে এক তালে নিয়ে আসা। যেমন এখন সবাই কিন্তু একটু দড়ি ছিঁড়ে যেতেছে। যেমন রাজুর গ্রুপে যখন 3 জন আপু দিব, বা রফিকের গ্রুপে একজন আপু দিব, তখন কিন্তু এই এক্সট্রা ক্লাস আবার মিস কল মারে কেডা? এই মাত্র মিস কল আসছে, কেডা মিস কল মারে এটা? তালিম, তালিম জয়েন করে কেন? তালিম কি লিঙ্ক পাচ্ছে না? এক্সট্রা গ্রুপের কি তালিম নাই, লিঙ্ক দেই নাই? দিছি তো। আচ্ছা, তার তাহলে কি মানে হবে? সবগুলোতে রাখেন। প্রত্যেক গ্রুপে চার না, মোট 4টা গ্রুপ। এই 4টা গ্রুপে কি হবে? যেমন আজকে রোমানা আসে নাই, এই তাই হবে। দায়িত্ব হচ্ছে রাজু। রাজু ফোন দিবে, গ্রুপে ফোন দিবে, পুরো সমস্যা আছে কিনা। আমি তথ্য নিব রাজুর কাছে, কার গ্রুপে কে কজন আসলে, আমরা এখানে শিওর করবো সবাইকে উপস্থিত করার জন্য। ঠিক আছে, আমি এই 4 জনকে ডাকবো, ফাইনালি এই 4 জনকে ডাকবো। রাজুর দায়িত্ব ওই 5-6 জন মেনটেন করা, রফিকের দায়িত্ব 6 জন মেনটেন করা, শাহরুলের দায়িত্ব 3 জন মেনটেন করা। তাহলে ও খবর রাখবে। আমি আমি সবার ডাকতে পারবো না এখানে। আমি যখন 100 পার্টিসিপেন্ট, 300 পার্টিসিপেন্ট একত্র হবে, তখন আমি সবাই ডাকতে পারবো না। আমি শুধু বলবো রাজু আপনার আপনার ক্লিয়ার, নাজমুল ক্লিয়ার, কবে ক্লিয়ার, যারা আসে নাই ওই নামগুলা দিবেন। 1 মাসে কারা কতদিন ক্লাস করলো, কতদিন মিস করলো, এগুলো সব আমি একটা নোটে নিয়ে আসতেছি। তাহলে তাহলে কি হবে? তাহলে মোটামুটি একটা আপনাদের একটা ক্লাসের ধারাবাহিক ঠিক থাকবে। আচ্ছা, ক্লাসটা শুরু করে দিলাম, কেউ কথা বলবেন না। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি পুলিশ আইন 1861 সালের আমরা যে রিভিশন আজকে করলাম না, কালকে রিভিশন করব। আমরা 7 ধারাতে দেখবো। এই 7 ধারাটা কি বলা রয়েছে এখানে দেখেন। এখানে মোটামুটি হেডলাইনের মতো মোটামুটি বিস্তারিত আলোচনা দেখা যাচ্ছে। 7 ধারা হচ্ছে কোনো অযোগ্যতা, প্রথমে হচ্ছে অযোগ্যতা।
একটা হচ্ছে আনফিটনেস এর কথা বলছে, অযোগ্যতা, দোষ ত্রুটি বা কর্তব্য অবহেলার দরুন। মনোযোগ দেন। প্রথমটা হচ্ছে কোনো অযোগ্যতা, দোষ ত্রুটি বা কর্তব্য অবহেলার দরুন। তিনটা শব্দ, কোনো অযোগ্যতা, দোষ ত্রুটি, কর্তব্য অবহেলা, তিনটা বিষয় এখানে আসছে। আই রিপিট, কোনো অযোগ্যতা যদি আপনার ভিতরে পাওয়া যায়, কোনো দোষ ত্রুটি যদি পাওয়া যায়, কর্তব্য অবহেলা যদি পাওয়া যায়, এই তিনটি যদি পাওয়া যায়, কাদের? আপনাদের। অধস্তন কর্মচারী কে কি করবে? চাকরি হতে যে কোনো সময় বরখাস্ত, সাসপেন্ড। একটা হচ্ছে বরখাস্ত অথবা সাসপেন্ড। মনোযোগ দেন। এখানে আমরা যে শব্দগুলো পাবো, চাকরি থেকে পাবো সাসপেন্ড, পাবো হচ্ছে ডিসমিসাল, পাবো হচ্ছে ডিসচার্জ। এই শব্দগুলো সামনে পাবো। তাহলে কোনো তিনটা বিষয়, একটা হচ্ছে অযোগ্য, দুষ্কটি এবং কর্তব্য ধরুন অধস্তন কর্মচারীকে যে কোনো সময় বরখাস্ত তো সাসপেন্ড কে করবেন, অথবা অথবা পদোন্নতির আদেশ, যে পদোন্নতির আপনার যে র্যাঙ্ক ডাইভেশন, যেটা পদোন্নতির আদেশ, আদেশ দিবার ক্ষমতা কে দিবে? আদেশ দিবার ক্ষমতা কার? সরকার বিভিন্ন সময় বিভিন্ন যে প্রণীত নিয়ম রয়েছে, ইন্সপেক্টর জেনারেল, প্রথম হচ্ছে ইন্সপেক্টর জেনারেল, পরে হচ্ছে ডিআইজি, আইজি স্যার, ডিআইজি স্যার, পুলিশ সুপারিনটেন্ডেন্ট থাকিবে। মনোযোগ দেন। এখানে আরেকটু আপনারা দেখবেন, ওখানে আরেকটু কথা থাকার কথা। আচ্ছা যাই হোক, ওখানে ওই যে এআইজির কথা বলা রয়েছে, ওখানে ওই যে এসপি, যেটা এসপি র্যাঙ্কের আর কি, পুলিশ হেডকোয়ার্টার এআইজি। আপনি একটু দেখে নিন মেন বইয়ের সময় থাকার কথা। তাহলে কে কে দিবেন, যে এখানে কে কে এই পদোন্নতির আদেশ দিতে পারেন? ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট, পুলিশ সুপার এসপি থাকবে। ইহা ব্যতীত অসতর্কত ভাবে বা অবহেলা করিয়া কোনো কার্য করে দায়ে অধস্তন পুলিশকে কর্মচারীকে তার নিম্নলিখিত একবার শাস্তি দিতে পারেন। এইটুকের ভিতরে একটু দেখেন, এই আলোচনা অনেক লম্বা আলোচনা, একটু ভালো করে মনোযোগ, প্রথম থেকে আস্তে আস্তে দেখেন। তার মধ্যে তিনটা বিষয় পাইলাম, কোন অযোগ্যতা, দোষ ত্রুটি, কর্তব্য অবহেলার দরুন যে কোনো সময় অধস্তন কর্মচারী কি করতে পারে? বরখাস্ত করতে পারে, সাসপেন্ড করতে পারে। কে করতে পারেন? ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, পুলিশ সুপারিনটেন্ডেন্ট। তবে এই উপরে যা বললাম এগুলা ব্যতীত যদি কেউ অসতর্কত ভাবে বা অবহেলা করে যদি কোনো কার্য করে, তাহলে পুলিশ অফিস অধস্তন কর্মচারীকে নিম্নলিখিত সাজা দেবে। যে একজন যদি এরকম পাওয়া যায়, অবহেলা এবং অধস্তন কর্মচারীকে অবহেলার কারণে দিতে পারে অনধিক 1 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা, অনধিক 15 দিন পর্যন্ত বেড়াকে আটক রাখা। মনোযোগ দেন, অনধিক 1 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা করতে পারেন, অনধিক 15 দিন পর্যন্ত বেড়াকে আটক রাখা অথবা গার্ড ডিউটি অথবা অন্য কোনো সমস্যা ফেটিয়ে করতে পারেন, সদাচরণ বেতন হতে বঞ্চিত করতে পারে, সদাচরণ বেতন, কোনো বিশেষ পদমর্যাদা ভাতা রহিত করতে পারে, যে বিশেষ কোনো ভাতা বা পদমর্যাদা রয়েছে সেটা রহিত করতে পারে। এখানে চারটা বিষয় আপনি করতে পারেন, এগুলো আমরা একটু নিচে দিকে যাবো, তখন একটু আপনারা ক্লিয়ার হয়ে যাবে। অনধিক 1 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা, অনধিক 15 দিন পর্যন্ত বেড়া কাট রাখা অথবা গার্ড ডিউটি অথবা শ্রমসাধ্য অথবা ফেটিক করানো, সদচারণ হতে বেতন বঞ্চিত থাকা। 3 নাম্বার, কোনো বিশেষ পদমর্যাদা ভাতা রহিত করে দিতে পারে। দ্রষ্টব্য রয়েছে, নোট রয়েছে, চাকরি বরখাস্ত, চাকরিতে বরখাস্ত, ডিসমিসাল। মনোযোগ দেন, ডিসমিসাল এখানে বলতে পারে পরীক্ষায় যে বরখাস্ত, যেটা ডিসমিসাল, অপসারণ, রিমুভাল আদেশ দিতে হলে কিংবা পদোন্নতির আদেশ দিতে হলে সংশ্লিষ্ট কর্মচারী নিয়োগকারী কর্তৃপক্ষ আদেশ দিতে পারে, তার নিম্ন পদস্থ কোনো অফিসার আদেশ দিতে পারে না। এখানে যেটা বলছে, কোন অধস্তন অফিসারকে যদি চাকরি থেকে বরখাস্ত, রিমুভাল কে দিতে পারেন, বা পদোন্নতির আদেশ, র্যাঙ্ক ডাইভারশন, মানে এই আদেশটা কে দিবেন? অবশ্যই সংশ্লিষ্ট কর্মচারী নিয়োগকারী কর্তৃপক্ষ, অর্থাৎ এসপির কথা বলা রয়েছে। আই রিপিট, যে চাকরিতে যদি বরখাস্ত করতে চায়, অপসারণ করতে চায়, রিমুভাল করতে চায়, তা পদোন্নতির আদেশ দিতে হলে অবশ্যই সেই কেবলমাত্র পুলিশ সংশ্লিষ্ট কর্মচারী নিয়োগকারী যিনি কর্তৃপক্ষ ছিলেন আপনার, বা যেখানে আপনি রয়েছেন সেখানে সে নিয়োগকারী কর্তৃপক্ষ আদেশ দিতে পারেন, তাহার নিম্ন পদস্থ কোনো অফিসার কি দিতে পারে না? আদেশ দিতে পারে না। উপরোক্ত শাস্তিগুলোর মধ্যে কতগুলো গুরুদণ্ড এবং লঘুদণ্ড রয়েছে? এই যে আমরা যে উপরে যা পড়লাম, এর থেকে আবার ক্লাসিফিকেশন করছে, শাস্তিকে দুইটা ভাগে ভাগ করছে, একটা গুরুদণ্ড আর একটা হচ্ছে কি লঘুদণ্ড। তাহলে গুরুদণ্ড এবং লঘুদণ্ড গুলো কি কি আমরা নিচেও পড়বো, একটু মনোযোগ দেন। গুরুদণ্ড, চাকরি থেকে বরখাস্তকরণ, চাকরি থেকে বরখাস্তকরণ, প্রথম হচ্ছে চাকরি থেকে বরখাস্ত, দুই হচ্ছে অপসারণ, তিন হচ্ছে পদোন্নতি, 4 নম্বর হচ্ছে বেতন বৃদ্ধি স্থগিত, পদোন্নতি স্থগিতকরণ। মনোযোগ দেন, এই 5টা কিন্তু গুরুদণ্ড গুলো, এগুলো আমরা যখন সরকারি কর্মচারী আইনে পড়বো তখন অনেকের প্যাচ লাগবে। এই জন্য এখন থেকে একটু একটু ভালো করে দেখেন। গুরুদণ্ড, চাকরি হইতে বরখাস্তকরণ, এখানে আমরা যে সংক্ষিপ্ত পাবো
দেখেন, এখানে একটা চা অপব্যয় একটা শব্দ লিখছি, এটা মনে রাখার জন্য পাঁচটা। চাতে চাকরি থেকে বরখাস্তকরণ, অতে শরীয়ত অপসারণ, পথে হচ্ছে পদোন্নতি, বেত হলো বেতনগতি স্থগিতকরণ, পথ হলো পদোন্নতি স্থগিতকরণ। একটু ছোট করে নোট নিতে পারেন আপনারা, যে এখানে এই যে লাল কালিতে লিখে দিছি। গুরুদণ্ড কি কি? পাঁচটি: চাকরি হতে বরখাস্তকরণ, অপসারণ, পদোন্নতি, বেতন স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ। এই দিকে একটু ভালো করে পারেন, ওদিকে আবার আবার সরকারি চাকরিতে আপনার একটু ইজি হবে। এখন লঘুদণ্ড। গুরুদণ্ড লঘুদণ্ড সতর্কীকরণ, পথ হচ্ছে সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ডিল, ফেটিক, আটক বা নজরবন্দি। তাহলে এটাকে আমরা যদি লিখতে পারি স অতি অ পে আ। পরেরটা হচ্ছে সতী, এটাও দিলাম এটার মনে রাখার জন্য। চা অপব্যয় হচ্ছে পাঁচটি, আর সতী অপে আ হচ্ছে এখানেও পাঁচটি: সতর্কীকরণ, লঘুদণ্ড হচ্ছে সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ডিল, ফেটিক, বাড়ানো নজরবন্দি। তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ, ছয়টা না হয়ে গেল? এক দুই তিন চার পাঁচ। সত্যি সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ডিল, ফেটিক ফেটিক ডিউটি, আটক বা নজরবন্দি। ঠিক আছে, ওটা এই আটক বা নজর পাঁচটাই। ফেটি আটক বা নজরবন্দি জিরো করে রাখেন। তাহলে এই তিনটা একটু মনে রাখবেন। তাহলে কি কি? সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ডিল, ফেটিক, আটক বা নজরবন্দি। মনোযোগ দেন। গুরুদণ্ড এবং লঘুদণ্ডের পার্থক্য কি? গুরুদণ্ড এবং লঘুদণ্ডের পার্থক্য কি? গুরুদণ্ডের বিরুদ্ধে কি অবশ্যই আপিল করা যাবে, লঘুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না, এই কথাটা এখানে বলছে। তাহলে বলছে গুরুদণ্ড শাস্তির বিরুদ্ধে আপিল করা চলে, আর ডিপার্টমেন্ট প্রসিডিং করতে হয়। যখন গুরুদণ্ড হয় ডিপার্টমেন্ট প্রসিডিং দিতে হয় তার ভিতর। আর লঘুদণ্ডের বিরুদ্ধে আপিল নাই, লঘুদণ্ডের ডিপার্টমেন্ট প্রসিডিং রুজু করার প্রয়োজন হয় না। এটা হলো পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। সাসপেনশন, ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দেন। সাসপেনশন কি? সাসপেনশন হলো কিছুদিনের জন্য কর্মচ্যুতিতে বিশেষ দণ্ড বলা হয়। আই রিপিট, সাসপেনশন হলো কিছুদিনের জন্য কর্মচ্যুতিকে বিশেষ দণ্ড বলা হয়। পরীক্ষা আসতে পারে সাসপেনশন কখন বৈধ দণ্ড হয়, বা ইহা কখন বৈধ, বা সাসপেনশন কি, বা ইহা কখন এই কোন সময় দেওয়াটা বৈধ হয়। এটা হলো ৭ ধারা আইনে আমরা পড়তেছি। সাসপেনশন হলো কিছুদিনের জন্য কর্মচ্যুতিকে বিশেষ দণ্ড বলা হয়। ইহা কোন সময় বৈধ? এক কথা হচ্ছে বৈধটা হচ্ছে কোনো কর্মচারীর আচরণ সম্পর্কে তদন্ত চলাকালে, আই রিপিট, কোনো কর্মচারীর আচরণ সম্পর্কে কোনো তদন্ত চলাকালে তার চাকরিতে থাকা যদি কোনো জনসাধারণের স্বার্থ বিরোধী বলিয়া বিবেচিত হয়, তখনই হচ্ছে বৈধ হবে। এই সাসপেনশন যদি কিছুদিন করে সাসপেনশন করে রাখছে, বলে না যে আপনার বিরুদ্ধে তদন্ত চলবে, এই তদন্ত চলার সময় যে জনসাধারণের যে স্বার্থ বিরোধী যে বলিয়া বিবেচিত হয়, তাহলে তখন সেটা কি হবে? বৈধ বলে বিবেচিত হবে। মনোযোগ দেন, পরীক্ষায় এমসিকিউ না রিটেনের প্রশ্ন। সাসপেনশন কখন বৈধ? সাসপেনশন কাকে বলে? সাসপেন্ড কখন বৈধ হয়? এক কথা হচ্ছে কোনো কর্মচারীর আচরণ সম্পর্ক তদন্ত চলাকালে যদি কোনো চাকরিতে থাকা অবস্থায় জনসাধারণের স্বার্থপ্রিয় বলে বিবেচিত হয়, তখন এটা বৈধ। মনোযোগ দেন, সাসপেনশন আর কি কি রয়েছে? সাসপেনশন কালে সাময়িক কর্তব্য ক্ষমতা থাকে না। সাসপেনশন কালে আপনার কি কর্তব্য থাকে না, আপনার ক্ষমতা থাকে না, কিন্তু নিয়ম কানুন সব বলবৎ থাকে না, বেতন ভাতা সবই পাবেন। বুঝতে পারছেন যে সাসপেনশন যখন হয়ে থাকবেন তখন সাময়িকভাবে আপনার কর্তব্য, আপনার যে রেসপন্সিবিলিটি সেগুলো আর থাকবে না, ক্ষমতা থাকবে না। এখন আসেন, ডিসমিসাল ও ডিসচার্জের মধ্যে পার্থক্য কি? সরাসরি এখানে বলছি। ডিসমিসাল হলে সরকারি কাজে পুনরায় নিষিদ্ধ হয়। সরকারি কাজে ডিসমিসাল যদি করে দেয়, মানে তাকে ডিসমিসাল করে দিছে একবারে, তার মানে সরকারি কাজে সে আর পুনরায় নিয়োগ হওয়ার সুযোগ নাই। আর ডিসচার্জে তা হয় না, তাকে পুনরায় নিয়োগ করা যাবে ডিসচার্জে। এখানে এক কথা দিছে, আমরা এগুলো একটু সামনে দিকে বিস্তারিত যাবো, একটু দেখতেছি। কথা কি শোনা যায় আমার? হলো মনে রাখেন এই কটা চাকরি হইতে অপসারণ। চাপতে হইলো চাকরি হইতে অপসারণ, অতে হইলো শুধু অপসারণ। ওটা চ না দিয়ে ব দিলে ভালো হয় স্যার। ওটা হলো প্রথমে হচ্ছে চাকরি হইতে বরখাস্তকরণ, পরে চাকরি হইতে অপসারণ, ঠিক আছে? এর জন্য ব, অ, প, বে, প দিলে ভালো হয়। যেহেতু প্রথমে বরখাস্তকরণ, দুইটাই চাকরি হতে বরখাস্তকরণ বা চাকরি হইতে অপসারণ একই মানে দুইটাতে চাকরি হতে বরখাস্তকরণ লেখা আছে, কিন্তু ওখানে ব দিলে ভালো হবে।
বরখাস্ত, অপসারণ, পদোন্নতি, বেতন বৃদ্ধি, পদোন্নতি স্থগিতকরণ। ওইটা না ওই যে ইয়ার কথা বলতেছি। ওই যে হাত ধরা কি ওই যে অযোগ্যতা, দোষ ত্রুটি, অবহেলার দরুন কি বললো যেন, অর্ধস্তন কর্মীকে চাকরি হতে যে কোনো সময় বরখাস্ত বা সাসপেন্ড অথবা পদোন্নতির আদেশ প্রদান করবেন, এটা কি বলছিল? এটা স্যার বলতেছে যে কোনো অযোগ্যতা, দোষ ত্রুটি বা কর্তব্য অবহেলার কারণে অধস্তন কর্মচারীকে চাকরি হইতে যে কোনো সময় বরখাস্ত করা বা সাসপেন্ড করা বা পদোন্নতির আদেশের ক্ষেত্রে ক্ষমতা হচ্ছে আইজিপির, ডিআইজির, অ্যাডিশনাল আইজিপি বা এসপি স্যারের আর বলছে ক্ষমতা। মনে হয় ওই 1 মাসের বেতনের সমপরিমাণে ওইটা কথা বলছেন নাকি স্যার আল স্যার? হ্যাঁ, না না ওইটা না ওইটা পরে হচ্ছে রফিক ওইগুলো ভাই, জিল্লুর হ্যাঁ বলেন, রাজু ভাই বলেন, কি জানি বলছিলেন। অযোগ্যতা, দোষ ত্রুটি, কর্তব্য অবহেলা। বলতেছিলাম যে যে কোনো ধরনের অপরাধের শাস্তি দেওয়ার ক্ষমতা ডিআইজি, আইজিপি এবং এসপি স্যারদের, তাই তো? এটাই বুঝিয়ে দিতেছিল স্যার। ওই যেটা স্যার আচ্ছা এখন দেখেন আমরা আসতেছি, এরপর আমরা একটু মূল পয়েন্টে যাবো। এগুলো দেখেন, সবাই একটু মনোযোগ দেন। 7 থেকে 20টা এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে কোন কোন কর্মকর্তা অধস্তন কর্মচারীকে, কোন কোন কর্মকর্তা অধস্তন কর্মচারীকে বরখাস্ত, সাসপেন্ড, পদোন্নতি দিতে পারেন? কে কে দিতে পারেন? ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, পুলিশ সুপারিনটেন্ডেন্ট। চাকরি হইতে বরখাস্তর আদেশ দিতে পারেন কে? অবশ্যই কেবলমাত্র নিয়োগকারী কর্মকর্তা। যে কেউ অধস্তন কর্মকর্তা দেখলে হবে না, জেলা গোয়েন্দা কর্মকর্তা হবে না। অনধিক 1 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা কোন শাস্তির অন্তর্ভুক্ত? এটি কি গুরুদণ্ড, লঘুদণ্ড, অর্থদণ্ড, সাময়িক দণ্ড? সরকারি কর্মচারী হচ্ছে 1 মাসের বেতন সমান জরিমানা হচ্ছে গুরুদণ্ড দিকে। আমরা এখানে এখানে কিন্তু এই যে আমরা যে উপরে পড়লাম, এখানে কিন্তু সরাসরি এখানে বরখাস্ত, সাসপেন্ড করা বলেছে, তো এখানে অবহেলা এগুলো হচ্ছে লঘুদণ্ড। এই যে এগুলো পড়লাম যে অসতর্কতা, অবহেলা, এগুলো হচ্ছে লঘুদণ্ড। তাহলে আমরা এখানে যাবো হচ্ছে লঘুদণ্ড হিসেবে যাব, যে হচ্ছে লঘুদণ্ড বি। অনধিক বেড়া কাট করা কোন ধরনের দণ্ড? অবশ্যই লঘুদণ্ড। পদোন্নতি স্থগিতকরণ কোন শ্রেণী দণ্ড? পদোন্নতি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ গুরুদণ্ড। গুরুদণ্ডের বিরুদ্ধে কি করা যায়? গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল করা আপিল করা যায়। যায় না। লঘুদণ্ডের বিরুদ্ধে, সরি, লঘুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না। গুরুদণ্ডের তাই বিরুদ্ধে না? কি প্রয়োজন? ডিপার্টমেন্টাল প্রসিডিং। গুরুদণ্ডে ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়। সাসপেনশন বলতে কি বোঝায়? কিছুদিনের জন্য চাকরিতে বিরত রাখা। বরখাস্ত। হ্যাঁ, হুম। সাসপেনশন বৈধ হওয়ার শর্ত কি? অবশ্যই তদন্ত চলাকালে চাকরি থাকে যদি জনস্বার্থে বিরোধী হয়। এটাই মূল কথা। ডিসমিসাল হলে কি হয়? চাকরি থেকে পুনরায় নিয়োগে নিয়োগে নিষিদ্ধ হয়, ডিসমিসাল। আর ডিসচার্জ হলে কি হয়? পুনরায় নিয়োগে নিষেধাজ্ঞা কি থাকে না, নিষেধাজ্ঞা থাকে না। সদাচরণ বেতন থেকে বঞ্চিত করা কোন শাস্তির অংশ? অবশ্যই লঘুদণ্ড। সদাচরণ বেতন, ওগুলো এই যে প্রধান যেটা বললেন। কোন শাস্তির জন্য ডিপার্টমেন্ট প্রসিডিং আবশ্যক না? কোন শাস্তির জন্য ডিপার্টমেন্টাল প্রসিডিং অবশ্য লঘুদণ্ড? ডিপার্টমেন্ট প্রসিডিং দরকার নাই। কোন শাস্তিতে আপিল করা যায়? গুরুদণ্ড। নিম্নের কোনটি গুরুদণ্ডতে গুরুদণ্ড আপিল। নয়? নিম্নের কোনটি গুরুদণ্ড নয়? সতর্কীকরণ, বেতন বৃদ্ধি, পদোন্নতি, অপসারণ, এগুলো হচ্ছে গুরুদণ্ড। আর সতর্কীকরণ হচ্ছে কি? লঘুদণ্ড। অতিরিক্ত ডিল কোন দণ্ডের মধ্যে? অতিরিক্ত ডিল অবশ্যই অবশ্যই কি? লঘুদণ্ড। অতিরিক্ত ডিল, ফেটিক বা নাটক বা নজরবন্দি। কোন শাস্তিটি পরে পুনরায় চাকরিতে যোগদানের অধিকার পুরোপুরি বাতিল করে? কোন শাস্তি পুনরায় চাকরিতে যোগদানের পুনরায় বাতিল করা হয়? অবশ্যই ডিসমিসাল। ডিসমিসাল আর সুযোগ নাই, ডিসচার্জ হলে হ্যাঁ। কোন শাস্তিতে শ্রমসাধ্য কাজ দেওয়া যেতে পারে? অবশ্যই ব্যারাক আটক, যেটা এটা শ্রমসাধ্য কাজ দেওয়া যেতে পারে। বিশেষ পদমর্যাদা ভাতা রহিত করা হয় কি? অবশ্যই লঘুদণ্ড। বিশেষ পদমর্যাদা ভাতা, এটা লঘুদণ্ডের কথায়। তদন্ত চলাকালে কর্মচারীকে দায়িত্ব থেকে বিরত রেখে শাস্তি দেওয়ার নাম কি? অবশ্যই
সাসপেনশন, যে কিছুদিনের জন্য কর্মচারী দায়িত্ব থেকে বিরত রেখে শাস্তি দেওয়া হচ্ছে সাসপেনশন। সবাই একটু মনোযোগ দেন, মোটামুটি খুঁটিনাটি অনেক আলোচনা হচ্ছে, কেউ মিস করে না ক্লাসগুলো। 5টি প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন 1, কোন কোন কর্মকর্তা অধস্তন কর্মচারীকে বরখাস্ত সাসপেন্ড প্রদানে যেতে পারেন? দেখেন, ভেঙে আবার একটা প্রশ্ন করছি। ইন্সপেক্টর জেনারেল, আইজিপি, ডিআইজি, পুলিশ সুপারিনটেন্ডেন্ট। একটা এডিশনাল আইজি থাকলে লিখবেন, এআইজি থাকলেও সমস্যা না, যেভাবে আছে লিখবেন। মূলত ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, পুলিশ সুপারিনটেন্ডেন্ট। কোন শাস্তি দিতে গেলে শুধুমাত্র নিয়োগকারী কর্তৃপক্ষ আদেশ দিতে পারেন? কোন শাস্তি দিতে গেলে শুধুমাত্র নিয়োগকারী দিতে পারেন? চাকরি হইতে বরখাস্ত, ডিসমিসাল, অপসারণ এবং পদোন্নতি নিয়োগকারী কর্তৃপক্ষই পারেন। অনধিক 15 দিন বেড়াকে আটক রাখা কোন ধরনের দণ্ড? অবশ্যই লঘুদণ্ড। লঘুদণ্ড। গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় কি? হ্যাঁ, গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং করতে হয়। সাসপেনশন কখন বৈধ হয়? উত্তর, তদন্ত চলাকালে কর্মচারী চাকরিতে থাকা জনস্বার্থের বিরুদ্ধে মনে হলে সাসপেন্ড। জাস্ট এইটুকু মনে রাখবেন, জনস্বার্থ বিরোধী মনে হলেই সাসপেনশন বৈধ হবে। জাস্ট এই কথাটা মনে রাখবেন, আর কিছু লাগবে না। এখন আসেন একটি পার্থক্য, গুরুদণ্ড এবং লঘুদণ্ডের পার্থক্য কি? গুরুদণ্ড শাস্তির অন্তর্ভুক্ত কি কি? বরখাস্ত, অপসারণ, পদোন্নতি, বেতন স্থগিত, পদোন্নতি স্থগিত। লঘুদণ্ড কি? সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ডিল এবং হচ্ছে ফেটিক, আটক বা নজরবন্দি। আপিলের সুযোগ আছে? আছে। আপিলের সুযোগ নাই। ডিপার্টমেন্ট প্রসিডিং আবশ্যক আর প্রয়োজন নেই। গুরুদণ্ড শাস্তির গুরুত্ব অত্যন্ত গুরুতর। গুরুদণ্ডের ক্ষেত্রে শাস্তির গুরুত্ব অত্যন্ত গুরুতর, আর লঘুদণ্ড তুলনামূলক হালকা। কর্মজীবনে স্থায়ী বড় প্রভাব ফেলে। যদি গুরুদণ্ড দেয় সবার ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলে, প্রমোশন হয় না, অনেকদিন এটি ক্যারি করতে হয়। আর সাময়িক প্রভাব, লঘুদণ্ড দিলে সাময়িক ভাবে একটু হয়তো আপনি হয় পড়ালেন। আচ্ছা, বড় প্রশ্ন, 7 ধারার আলোকে পুলিশ বিভাগের গুরুদণ্ড লঘুদের সঙ্গে আলোচনা করুন। পারবেন না? জি স্যার। আচ্ছা, উভয় দণ্ডের ধরন, উৎপাদনকারী করতে উভয়, আর দেখেন উভয় দণ্ডের ধরন, উৎপাদনকারী কর্তৃপক্ষ, আপিলের সুযোগ আর ডিপার্টমেন্টাল প্রসিডিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। সুন্দর একটা প্রশ্ন করছে, খুব সুন্দর একটা প্রশ্ন করছে, যে প্রশ্নটা এটা অন্যান্য বইয়ে পাবেন না। যে হচ্ছে উভয় দণ্ডের ধরন, উৎপাদনকারী আপিলের সুযোগ আর ডিপার্টমেন্ট প্রসিডিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে। এর প্রয়োজনটা কি? কেন শাস্তিটা প্রয়োজন আমাদের? বড় প্রশ্ন 2, সাসপেনশন, ডিসমিসাল, ডিসচার্জ, 3টা পার্থক্য দিচ্ছে। সাসপেনশন, ডিসমিসাল, ডিসচার্জের পার্থক্য বিস্তারিত ব্যাখ্যা করুন। কোন পরিস্থিতিতে সাসপেনশন বৈধ হয় এবং ডিসমিসালের ফলে কর্মচারীর ভবিষ্যৎ চাকরি জীবন কি প্রভাব করে? অবশ্যই ডিসমিসাল যদি হয়ে যায় চাকরি তো থাকে না, আসলে আবার প্রভাব তো ফেলবেই। প্রথম উত্তর দেখেন, 7 ধারার আলোকে পুলিশ বিভাগের গুরুদণ্ড লোকের সঙ্গে আলোচনা করা হয়েছে। উভয় দণ্ডের ধরন, কর্তৃপক্ষ আপিলের সুযোগ দিবে প্রয়োজনীয় ব্যাখ্যা। সাধারণ অনুযায়ী পুলিশ বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলা, অবহেলা এবং দুষ্কৃতি হলে 2 ধরনের শাস্তি পান, গুরুদণ্ড এবং লঘুদণ্ড। প্রতিটি দণ্ডের উদ্দেশ্য হলো পুলিশ সদস্যের আচরণ নিয়ন্ত্রণ, দক্ষতা বজায় রাখা, প্রশাসনের শৃঙ্খলা নিশ্চিত করা। শাস্তি দেওয়ার উদ্দেশ্য এটা। গুরুদণ্ড আপনি যেগুলো দেখলেন, মেজর পানিশমেন্ট, যেটা আর কি, চাকরি হতে বরখাস্ত, ডিসমিসাল, চাকরি বরখাস্তটা হচ্ছে ডিসমিসাল, অপসারণ, রিমুভাল, পদোন্নতি, ডিমোশন, বেতন স্থগিত করেন, পদোন্নতি স্থগিত করেন। গুরুদণ্ড প্রদানের কর্তৃপক্ষ শুধুমাত্র সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ বরখাস্ত, অপসারণ, পদোন্নতির মধ্যে গুরুদণ্ড দিতে পারেন। নিম্ন কোনো কর্মকর্তা এই শব্দ দিতে পারেন না। আপিলের সুযোগ, গুরুদণ্ডের অবশ্যই কর্মচারী আপিল করতে পারবেন, এটি তার ন্যায় বিচার অধিকার নিশ্চিত করে। আবার ডিপার্টমেন্টাল প্রসিডিং দেওয়ার আগে অবশ্যই বাধ্যতামূলক বিভাগীয় মামলা প্রসিডিং করতে হয়। গুরুদণ্ড দেওয়ার আগে কি ডিপার্টমেন্টের আগে কি করতে হবে? অবশ্যই বিভাগীয় মামলা হবে, এর আগে কিন্তু দেওয়ার সুযোগ নাই, এটা হলো লেখা হয়েছে এইভাবে। লঘুদণ্ড কি? লঘুদণ্ড হলো তুলনামূলকভাবে হালকা শাস্তি, সাময়িকভাবে শৃঙ্খলা রক্ষার জন্য প্রদান করার এর মধ্যে রয়েছে। সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ডিল, ফ্যাটিক বা আটক বা নজরবন্দি। লঘুদণ্ড প্রদান কর্তৃপক্ষকে ইন্সপেক্টর জেনারেল, উনি হয়তো আইজিপি হতে পারে, ডিআইজি হতে পারে, পুলিশ সুপারিনটেন্ডেন্ট, কত সংখ্যক এইসব শাস্তি দিতে পারেন, লঘুদণ্ড দিতে পারেন। আপিলের সুযোগ কি? লঘুদণ্ডের বিরুদ্ধে কোনো আপিল করা কি যায় না। ডিপার্টমেন্ট প্রসিডিং লঘুদণ্ড হলে ডিপার্টমেন্ট প্রসিডিং এর প্রয়োজন নাই। যেটা হচ্ছে 7 ধারার কথা একটু উপসংহার টানা হয়েছে, সেটা কি? পুলিশ বিভাগে শৃঙ্খলা বজায় রাখতে গুরুদণ্ড লঘুদণ্ডের ব্যবস্থাকে স্পষ্ট করে চিহ্নিত করেছে। গুরুদণ্ডের প্রভাব দীর্ঘমেয়াদী হলে লঘুদণ্ডকে সাময়িক, গুরুদণ্ড প্রদানের ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রসিডিং ও আপিলের সুযোগ রাখা রয়েছে, যা একটি পেশাদার ও দায়বদ্ধ পুলিশ প্রশাসন গঠন সহায়ক। সুন্দর একটা কথা বলছে। এই শব্দের মানে কি? আমাদের একটি পেশাদার দায়বদ্ধ পুলিশ প্রশাসন। এখন যারা আসলে অপরাধ করে তাদের বিরুদ্ধে যদি প্রসিডিং না নেয়, মামলা না হয়, তাহলে তো সবাই বড় বড় অপরাধ করবে। এখন এর মধ্যে কথা রয়েছে, যারা এর মধ্যে কিছু কিছু অপরাধী যেমন না করে দোষের ভিতরে পুড়ে যায়, আমরা কাজ করি না, অপরাধ করে ধরে নেই, তারপর দেখা যাচ্ছে বিভাগ মামলা দিয়ে দেয়। তো যাই হোক, এগুলো তদন্ত হয়, তদন্ত পরে ফাইনাল হয়। এগুলো বাস্তবে অনেক উদাহরণ রয়েছে। তাহলে সাসপেনশন এবং ডিসমিসাল, ডিসচার্জ, এই 3টা পার্থক্য, আর এই কি প্রভাব ফেলে ভবিষ্যতে, এটা একটু দেখবো। সাসপেনশন, মনোযোগ দেন, এটা আমি শীট দিয়ে দেবো আপনাদেরকে। সাসপেনশন, হোয়াট ইজ মিন বাই সাসপেনশন? সাসপেনশন হলো সাময়িকভাবে কর্মচারী চাকরি থেকে দায়িত্ব অবদায় কিছুদিনের জন্য চাকরি থেকে অব্যাহতি দেওয়া, সাসপেনশনটা হচ্ছে।
এটি কোনো শাস্তি হলে প্রায় তদন্তের সুবিধার্থে প্রয়োগ করা হয়। যে সাসপেনশন করে গেছে জনস্বার্থে, যখন বলে যে সাসপেনশন করে দিচ্ছে, মনে করে অনেকে চাকরি টাকরি নাই, চলো বাড়ি পাঠাইছে। সাসপেনশন সাসপেনশন বৈধ হওয়ার শর্তকে, যেটা বলছিলাম, জনস্বার্থ বিরোধী মনে হলে সাসপেনশন বৈধ হলে গণ্য হবে। খুব ইম্পর্টেন্ট এটা। প্রমাণ নষ্ট করার আশঙ্কা, প্রভাব বিস্তার করে তদন্ত বিঘ্ন ঘটার আশঙ্কা, এগুলো দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে সব বৈধ হওয়ার শর্তটা এটি লিখবেন, জনস্বার্থে মনে হলে সাসপেন্ড বৈধ গণ্য হবে। সাসপেনশন গেলে কর্মচারীর অবস্থা কি? দায়িত্ব পালনের ক্ষমতা থাকে না। মনোযোগ দেন, এটা একটু ভালো করে। সাসপেনশন তার বৈশিষ্ট্য কি? দায়িত্ব পালনে তার ক্ষমতা থাকবে না। চাকরির নিয়ম নীতি পুরোপুরি বলবৎ থাকবে। সাধারণত বেতন সাধারণত বেতন কি পুরোপুরি পাবে? অর্ধেক বেতন পাবে, সাসপেনশন অ্যালাউন্স পাবে নাকি সাসপেনশন অ্যালাউন্স আছে, এবং অর্ধেক বেতন পাবে বা সাসপেনশন অ্যালাউন্স যদি থাকে সেটা পাবে। তো বেতনটা পুরোপুরি পাবে না, বেসিকটা যতটুকু জানি নাকি, বেসিক। আচ্ছা বেসিক পাবে যে স্যার। আচ্ছা, ডিসমিসাল। তাহলে আমরা সাসপেনশন রূপটা দেখলাম। সাসপেনশন রূপ তিন ধরনের: দায়িত্ব পালনের ক্ষমতা থাকে না, চাকরির নিয়ম পুরোপুরি ঠিক থাকে, নিয়মটা বলবৎ থাকে, সাধারণ বেতন পাবে অর্ধেক। ডিসমিসাল হলে কি কি পাবে? ডিসমিসালটা মনোযোগ দেন, অনেকের মাথা ধরতেছে। ডিসমিসাল হলো সবচেয়ে বড় শাস্তি, ভালো করে বুঝেন। ডিসমিসাল হলো সবচেয়ে বড় শাস্তি, এগুলো একটি। এটি কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ দিচ্ছে। আপনার পুলিশ আইনে যেটা আলোচনা করছে, এখন একটু বিস্তারিত করতেছি। পুলিশ আইনে বইয়ে যেটা আলোচনা করছে, পড়ে চলে যায়, 10 বার পড়বেন, মাথা কিছু থাকবে না। আর এটা একটু দেখেন, একটু ভেঙে ভেঙে দিছি। আর ওখানে তো ডিসমিসালের সংজ্ঞা দেয় নাই, সাসপেনশন সংজ্ঞা দেয় নাই, ভালো করে এই পয়েন্ট লেখা নেই, যার ফলে এক লাইনে শেষ করছে। ডিসমিসাল হলে সবচেয়ে বড় শাস্তিগুলো এটি। এটি কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিশ্চিত হলে এটা প্রদান করা হয়। যদি কোনো কর্মচারীর বিরুদ্ধে গুরুতর যদি অভিযোগ হয়, নিশ্চিত হলে সেটা প্রদান করা হয়। ডিসমিসালের প্রভাবটা কেমন? সরকারি কাজে পুনরায় নিয়োগ পাওয়া যায় না, ভবিষ্যৎ কর্ম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, চাকরির সুবিধা বাতিল হয়ে যায়, চাকরি থেকে স্থায়ী অপসারণ হিসেবে করা হয়। যে চাকরি স্থায়ী স্থায়ী অপসারণ, যা একবারে পার্মানেন্স থাকে বাদ, এই যে ডিসমিসাল করে, এটাই। ডিসমিসাল কে দিতে পারেন? সংশ্লিষ্ট কর্ম নিয়োগকারী কর্তৃপক্ষ ডিসমিসাল দিতে পারেন, নিম্ন পদস্থ কর্ম আদেশ দিতে পারে না। নিম্ন পদস্থ আজান গো। নিম্ন নিম্ন পদস্থ আদেশ দিতে পারে না। ডিসচার্জ এটা কি? ডিসচার্জ অর্থ, এটা একটা প্রশাসনিক কারণে প্রয়োগ করা হয়। ডিসচার্জ করা হয়, অনেকে শব্দ শুনিয়ে মনে করেন যে ওর থেকে চাকরি নাই। এটা কম গুরুতর। ডিসমিসাল বড় ধরনের গুরুতর, আর ডিসচার্জ হচ্ছে কম গুরুতর। এটা প্রশাসনিক কারণে প্রয়োগ করা হয়। ডিসচার্জের বৈশিষ্ট্য কি? চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলেও সরকারের কাছে পুনরায় নিষিদ্ধ নয়, আবার সে নিয়োগ পেতে পারে, ভবিষ্যতে পুনরায় চাকরি যুক্ত হওয়া যেতে পারে। এটি ডিসমিসালের মতো কোনো কঠোর নয়। ডিসমিসাল হতে আপনার সুযোগ নাই, বুঝতে পারছেন? তাহলে আমরা তিনটা বিষয়, একটা হচ্ছে সাসপেনশন, ডিসমিসাল এবং ডিসচার্জের পার্থক্য কি। বিষয় প্রকৃতিটা কেমন? সাময়িক দণ্ড। সাসপেনশন হচ্ছে সাময়িক দণ্ড, আর ডিসমিসাল হচ্ছে স্থায়ী দণ্ড, আর ডিসচার্জ প্রশাসনিক থেকে অব্যাহতি। চাকরির অবস্থা কি? সাময়িকভাবে বন্ধ, সাময়িকভাবে বাতিল। ডিসমিসাল হলে চাকরি শেষে, কিন্তু পানিশমেন্ট নয়, শাস্তি নয়, চাকরি শেষ। ডিসচার্জ চাকরি শেষ কিন্তু শাস্তি নয়। পুনরায় চাকরি কি হয়? সম্ভব। সাসপেনশন সম্ভব, অসম্ভব কিন্তু সম্ভব। এই সাসপেনশন আমার দুইটা চাকরি ফিরে পাবে। প্রধানকারী কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃক কর্মকর্তা, নিয়োগকারী কর্মকর্তা, প্রশাসনিক সিদ্ধান্ত যেটা আসে। কারণ তদন্তের স্বার্থে সাসপেনশন করা হয় এবং ডিসমিসাল করা হয় গুরুতর অপরাধ হলে, আর ডিসচার্জ হয় প্রশাসনিক বা স্বাভাবিক কারণে। এই ছিল মোটামুটি তিনটার পার্থক্য। আমরা যদি একটু টানি, কনক্লুশন টানি, যে সাসপেনশন মূলত তদন্ত সুষ্ঠু রাখার জন্য সাময়িক ব্যবস্থা। ডিসমিসাল হলো কঠোর শাস্তি, যা কর্মচারী ভবিষ্যৎ চাকরি জীবনে স্থায়ীভাবে শেষ করে। আর ডিসচার্জ তুলনামূলক কঠোর ভবিষ্যতে চাকরির সুযোগ বজায় রাখে। ফলে প্রত্যেকের ব্যবহার ক্ষেত্রে ফলাফল গুরুত্ব সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এক একজনের অপরাধের গুরুতর অপরাধের ধরন অনুযায়ী তারা সাজা পেয়ে থাকে। তাহলে আমরা যেটা হলো, সাসপেনশন মূলত হচ্ছে সাময়িক ব্যবস্থা সাসপেনশন, ডিসমিসাল হলো কঠোর শাস্তি, আর কর্মচারী ভবিষ্যৎ এবং চাকরি জীবন স্থায়ীভাবে শেষ করে দেয়। আর ডিসচার্জটা তুলনামূলক কম কঠোর, এটা আবার পুনরায় চাকরি ফিরে পেতে পারে, ভবিষ্যৎ চাকরির সুযোগ বজায় রাখে। ফলে প্রত্যেকের ব্যবহারের ক্ষেত্রে ফলাফল গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিন্ন। এই ছিল 7 ধারা। আমরা 7 ধারা মোটামুটি আমরা অধস্তন কর্মচারীদের শাস্তির বিধান কথা আলোচনা করা হয়েছে। এখানে দুই ধরনের শাস্তি পাবো দেখলাম, একটা গুরুদণ্ড এবং লঘুদণ্ড। এবং গুরুদণ্ড লঘুদণ্ড দেখতে গেলে আমরা তিনটা শব্দ পাইলাম, সেটা হচ্ছে কি? সাসপেনশন, ডিসমিসাল এবং ডিসচার্জ। এবং এখানে কোন কোন পদমর্যাদার অফিসাররা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাদেরকে শাস্তি দিতে পারেন, গুরুদণ্ড কারা দিতে পারেন, লঘুদণ্ড কারা দিতে পারেন, এবং কাদেরকে দিবেন সেই আলোচনাগুলো মোটামুটি আলোচনা করা হয়েছে। এখন এই 7 ধারাটা এখানে আলোচনা শেষ। আমরা দ্বিতীয় সেশনে যে আমরা আলোচনা করব, কার কি সমস্যা আছে বলেন। রেকর্ডিং ডিস্টার্ব করে দিচ্ছি 83তম পর্বে।